সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিএফ বিডি। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। বিষয়ের পক্ষে বলবে শেখদি আবদুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয় এর বিতার্কিকগণ এবং বিপক্ষে বলবেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকগণ। স্বাগত জানাচ্ছি বিতর্ক অনুষ্ঠানে। এবার আমি পরিচয় করে দিচ্ছি দুই দলের বিতার্কিকদের সাথে। পক্ষদল এর বিতার্কিকরা হচ্ছেন লামিয়া আহমেদ আলো, মোহাম্মদ রাহাদিন ইসলাম, রাবেয়া বসরি সাদনা, সাথে সহকারী বিতার্কিক হিসেবে আছেন ইতিমণি এবং মারিয়া আক্তার। এবার আসি বিপক্ষ দলের কাছে। প্রথম বক্তা গাজী গুলাম মুর্শেদ, দ্বিতীয় বক্তা নুসরাত জাহান ইলমা এবং তৃতীয় বক্তা এবং দলনেতা আবদুল্লাহ আল মুবিন। সহকারী বিতার্কিক হিসেবে আছেন মোহাম্মদ আবু তালহা এবং AJM মহসিন। বা দুই দলের বিতার্কিকগণকে এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের যারা বিচারক হিসেবে আছেন। মোহাম্মদ মাহমুদুল হাসান, কো চেয়ারম্যান এনডিএফ বিডি, তাসনিম দিবা চৌধুরী, যুগ্ম মহাসচিব এনডিএফ বিডি এবং মোহাম্মদ রাইয়ান সাদিক, প্রভাষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রিয় শ্রোতা, এবার জানিয়ে দিচ্ছি বিতর্কের কিছু নিয়মাবলী। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিট যখন সময় হবে তাকে সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হবে এবং 4 মিনিট চূড়ান্ত সংকেত জানিয়ে দেওয়ার পরে সে তার বক্তব্য শেষ করবে। যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবে। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত জানানো হবে। চূড়ান্ত সংকেত বাজার পরে প্রত্যেক বক্তা অবশ্যই তার বক্তব্য শেষ করবে। আজকে এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করবেন তাহসিন আল রাজি। এবার আমরা চলে আসি বিতর্কে। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি পক্ষদলের বিতার্কিক লামিয়া আহমদ আলোকে তার বক্তব্য রাখার জন্য। যন্ত্র যখন কাজ কেড়ে নেয়, থামে জীবিকার গান, উন্নয়নের আলোয় তখন বেকার লাখো প্রাণ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করব। আমার দলের দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা উপযুক্ত যুক্তির মাধ্যমে বিষয়টিকে প্রমাণ করবেন। প্রথমেই প্রস্তাবের বিষয়টি স্পষ্ট করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বোঝাচ্ছি এমন একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি যা মানুষের বুদ্ধিবৃত্তিক কাজ যেমন লেখা, যুক্তি বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, ভাষা বোঝা, সমস্যা সমাধান এবং অভিজ্ঞতা থেকে উন্নতি করার ক্ষমতাকে অনুকরণ করে। সহজ ভাষায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা যন্ত্রকে প্রদান করে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বলতে বোঝাচ্ছি এমন একটি ধারাবাহিক প্রযুক্তিগত উন্নয়ন যার মাধ্যমে এআই আরও দক্ষ, দ্রুত, স্বয়ংক্রিয় এবং মানুষের বুদ্ধি নির্ভর কাজ সম্পাদনে সক্ষম হয়ে ওঠে। এই বিকাশের ফলে এআই শুধু তথ্য বিশ্লেষণ নয়, বরং লেখা, ছবি ও ভিডিও তৈরি, প্রোগ্রামিং, সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহক সেবা, চিকিৎসা সহায়তা এবং শিল্প কারখানার মতো বহু ক্ষেত্রে মানুষের কাজ আংশিক বা সম্পূর্ণভাবে
সম্পন্ন করতে পারে। বেকারত্ব বলতে বোঝাচ্ছি এমন একটি অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যেখানে কর্মক্ষম, কর্মে আগ্রহী এবং প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি উপযুক্ত কর্মসংস্থানের অভাবে চাকরি পান না। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর ধারণা অনুযায়ী বেকার হলেন এমন ব্যক্তি যিনি কাজ করার সক্ষমতা ও ইচ্ছা রাখেন, সক্রিয়ভাবে কাজ খুঁজছেন কিন্তু কর্মসংস্থান পাচ্ছেন না। অন্যতম কারণ বলতে বোঝাচ্ছি এমন একটি প্রধান বা গুরুত্বপূর্ণ কারণ যা কোনো ঘটনা বা সমস্যার সৃষ্টি বা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার দল যে বিষয়গুলো উপস্থাপন করবে তা হলো বিভিন্ন কোম্পানির খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই করার চিন্তা, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কর্মসংস্থানের ঘাটতি এবং অধিকাংশ কর্মসংস্থান এআই ও রোবটের ব্যবহারের কুফল, এআই এর কারণে বড় সংখ্যক কম দক্ষতা মানুষের চাকরির সংকট এবং কেবলমাত্র কম সংখ্যক উচ্চ দক্ষতা মানুষের চাকরির সুবিধা, এআই এর কারণে অধিক সংখ্যক মানুষের চাকরি ঘাটতি। আমি এখন প্রথম বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। মাননীয় সভাপতি, একটি বাস্তব ঘটনা উপস্থাপন করছি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার.নেট এর 2024 সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের একজন তরুণ উদ্যোক্তা মুসনাদি আহমেদ এবং তার প্রতিষ্ঠান স্কাইটেক BPO.com-এর এক নির্মম বাস্তবতা উঠে আসে। তার প্রতিষ্ঠানে একটি আন্তর্জাতিক প্রকল্পে 55 জন কর্মী ডেটা প্রসেসিংয়ের কাজ করতেন, কিন্তু এআই চালু হওয়ার পর একই কাজের জন্য প্রয়োজন হয় মাত্র 10 জন কর্মীর, অর্থাৎ সেখানে 45 জন কর্মী তাদের চাকরি হারান। যেখানে তারা গতকাল পর্যন্ত পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, আজ তারা কর্মহীন। তাদের অপরাধ একটাই, তারা মানুষ এবং তাদের প্রতিদ্বন্দ্বী একটি যন্ত্র। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার, প্রতিবেদক মাহমুদুল হাসান। আজকের এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের কর্মবাজারে শুরু হওয়া এক নতুন বাস্তবতার প্রতিচ্ছবি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের কাছে আমার সরাসরি প্রশ্ন রইল, যেই কাজ একজন কর্মী মাসিক 30,000 টাকা বেতনে করেন, সেই কাজ যদি এআই 24 ঘন্টা ছুটি ছাড়া এবং ভুল প্রায় না করতে পারে, তাহলে কোন ব্যবসায়ী মানুষটিকে চাকরিতে রাখবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে স্বীকার করুন এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি বর্তমানে মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এটা আমার কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 2025 জবস রিপোর্ট অনুযায়ী বিশ্বের 40% নিয়োগকর্তা এআই এর কারণে কর্মী সংখ্যা কমানোর চেষ্টা করছেন। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো নিজেরাই দাবি করছে যেখানে এআই এর ব্যবহারে মানুষের প্রয়োজনীয়তা কমে, যেখানে মানুষের প্রয়োজন কমে সেখানে কর্মসংস্থান কমে, আর যেখানে কর্মসংস্থান কমে সেখানে বেকারত্ব বাড়ে। মাননীয় সভাপতি, আজকের আমার বিতর্কটি এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ লামিয়াকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এবার বক্তব্য শুনব মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বিতার্কিক গাজী গুলাম মুর্শেদের কাছ থেকে। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও সম্মানিত বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্বের অন্যতম কারণ। মাননীয় সভাপতি, এতক্ষণ আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, অর্থাৎ প্রযুক্তির বিকাশের জোয়ারে মানুষ তার কাজ হারাচ্ছে। তাদের এই আশঙ্কা কেবলই একটি ভয়ের কারণ। মাননীয় সভাপতি, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসাবে দৃঢ়তার সাথে বলতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বেকারত্ব বাড়াচ্ছে না, বরং এটি মানুষের কাজের ধরনকে আধুনিক করছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। মাননীয় সভাপতি, আমি যদি পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যের দিকে যাই, তিনি আমাদেরকে প্রথমে দ্য ডেইলি স্টার পত্রিকার একটি প্রতিবেদন সম্পর্কে জানিয়ে যান যে একটি প্রতিষ্ঠানে 55 জন মানুষ কাজ করত, কিন্তু পরে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার কারণে তারা 10 জন চাকরিজীবী নিয়োগ রেখেছেন, বাকি সবাইকে তারা ছাঁটাই করে দিয়েছে। মাননীয় সভাপতি, দেখেন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো দোষ নেই। যেই মানুষজন যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে উন্নত না করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের একটি উপকরণ বা টুল হিসেবে ব্যবহার না করতে পারবে, সে যে কোনো যুগেই তার চাকরি হারাবে। এটাই
সাধারণ এবং নিষ্ঠুর বাস্তবতা। এটা আর তারা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তাকেই মাননীয় সভাপতি দায় দিয়ে গেছে। আমরা মানছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্বের কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ বেকার হয়, কিন্তু এটা বেকারত্ব তৈরির অন্যতম কারণ নয় মাননীয় সভাপতি। যদি আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে পৃথিবীর 5% মানুষ বেকার হবে, কিন্তু একই সময়ে পৃথিবীতে 97% কর্মসংস্থান তৈরি হবে, যা সেই 5% মানুষের বেকার হওয়ার থেকে আরও অনেক গুণে ভালো। কারণ সেখানে আপনার 5% বেকার হইতেছে এবং 57% মানুষ আরও নতুন চাকরি পাইতেছে, উন্নত মানের চাকরি তারা পাচ্ছে। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের প্রথম বক্তা আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেছেন। মাননীয় সভাপতি, তাকে বুঝতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষ তৈরি একটা উন্নত প্রযুক্তি, যেখানে আগেকার সময়ে মানুষকে কি ধারণা নিতে হবে, কি বুঝতে হবে, সেটা বুঝতে তার অনেক সময় লাগতো। এখন তারা আমাদেরকে বলতেছে বেকারত্বের অন্যতম কারণ হইতেছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ বেকার হইতেছে। কিন্তু মাননীয় সভাপতি দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আপনাকে শুধু বেকার করতেছে তাদের ধারণা অনুযায়ী। কৃত্রিম বুদ্ধিমত্তা IMF এর রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিটি সেক্টরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ধারণ করবে এবং সেখানে তারা 40% উৎপাদনশীলতা বাড়াবে, যেখানে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং সেই বৃদ্ধির মাধ্যমে আপনার যে কর্মসংস্থান সৃষ্টি হইতেছে তার মাধ্যমে প্রত্যক্ষভাবে অনেক 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 মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ রাহাদিন ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারককে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতির কাছে একটি ছোট্ট অভিযোগ দিয়ে আমি আমার বিতর্কটি শুরু করব। এখানে অভিযোগটি হলো, এখানে একটি বিতর্ক প্রতিযোগিতা হবে, অর্থাৎ আমার প্রতিপক্ষ বন্ধুরা মনে করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। এটি একটি বিতর্কিত বিষয়। সেখানে আমার প্রশ্নটি থাকে, কারণ একটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্ক হতে পারে না। মাননীয় সভাপতি, আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়ে বিষয়টির সমর্থনে বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, কিন্তু কার জন্য মাননীয় সভাপতি? আমার জন্য, আপনার জন্য, নাকি উচ্চতর দক্ষতার জন্য? একজন এআই ইঞ্জিনিয়ার এটা কাজ করতে পারবেন, যারা নর্মাল যারা লেভেলের নিচের মিড লেভেলের তারা তো চাকরি করতে পারছেন না। মাননীয় সভাপতি, আমার প্রথম দলের বক্তা আমাদের দলীয় যুক্তিগুলোর মধ্যে একটি ব্যাখ্যা করে গিয়েছেন, আমি পরবর্তী যুক্তিগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, আমাদের দ্বিতীয় যুক্তিটি হলো, এআই এর কারণে বড় সংখ্যক কর্মদক্ষতা মানুষের চাকরি সংকট এবং কেবলমাত্র কম সংখ্যক উচ্চ দক্ষতা মানুষের চাকরির সুবিধা যোগাচ্ছে। মাননীয় সভাপতি, মানুষের কাজ এখন মেশিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন অনেক কাজ করতে পারে যা আগে মানুষ করত। আবার শিল্প ও কারখানায়ও কর্মসংস্থানও কমছে। আধুনিক কারখানাগুলোতে এআই নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করা হচ্ছে। এসব রোবট 24 ঘন্টা কাজ করতে পারে, ব্যয়ও কমায়, ভুলও কম করে। কিন্তু মাননীয় সভাপতি, এতে করে অনেক শ্রমিকের চাকরি হারাচ্ছেন। কল সেন্টার ও অফিসের চাকরিরও একই অবস্থা। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা যেগুলো বলে গিয়েছিলেন যে নতুন চাকরিরও সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো সেই চাকরিগুলো আসলে কার জন্য? এগুলো কি একজন ডেটা এন্ট্রি অফিসার বা কল সেন্টারের কর্মী কি করতে পারবেন, বা তিনি কি রাতারাতি এগুলো শিখতে পারবেন? আসলে এটা হয় না। এটা অযৌক্তিক একটি কথা। যে প্রযুক্তির সাহায্যে মানুষের কাজ সহজ করার কথা ছিল, সেটি যখন মানুষের চাকরির বিকল্প হয়ে দাঁড়ায়, তখন বেকারত্ব বৃদ্ধি পাওয়া একটি স্বাভাবিক বিষয়। মাননীয় সভাপতি, দেশ রূপান্তরের এক গবেষণায় দেখা গেছে 2030 সালের মধ্যে প্রায় 800 মিলিয়ন মানুষের কর্মসংস্থান হারাবে, আবার 69 মিলিয়নের নতুন কর্মসংস্থানও তৈরি হবে, অর্থাৎ তাদের মতনই। কিন্তু বাকি যে 14 মিলিয়ন মানুষ আছে তাদের কি হবে? তাদের আর চাকরি থাকছে না। মাননীয় সভাপতি, বাকি 14 মিলিয়ন মানুষ অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় 0.18%। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলদের আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। এই বিপুল সংখ্যক জনসংখ্যার রুজিরুটির ব্যবস্থা আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে করবে? কারণ তারা এত উচ্চ লেভেলের দক্ষতা সম্পন্ন নয়। মাননীয় সভাপতি, এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2023 গবেষণায় দেখা গিয়েছে আগামী 5 বছরে প্রায় 83 মিলিয়ন মানুষ চাকরি হারাচ্ছেন। মাননীয় সভাপতি, ফোর্স এডিটোরিয়ালের সিনিয়র সাংবাদিক জ্যাক ক্যালিও বলেছিলেন ইউরোপ ও আমেরিকায় 30 কোটি মানুষ চাকরিচ্যুত হতে পারে শুধু এবং শুধুমাত্র জেনারেটিভ এআই এর কারণে। প্রথম আলোর সংবাদ মাধ্যমেও দেখা গিয়েছে 1,40,00,000 মানুষ আগামী 5 বছরে চাকরি হারাচ্ছেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গিয়েছিলেন যে মানুষ যুগের সাথে তাল মিলিয়ে কর্মস্থল তৈরি করতে পারে।
তাহলে মাননীয় সভাপতি, আমার একটা প্রশ্ন রয়ে গেল, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য আমাদের দেশ এখন এতটা পারফেক্ট নয়, কারণ আমাদের দেশে এখন উন্নয়নশীল দেশ, আমরা উন্নত দেশের কান্ট্রি হতে পারিনি। উন্নত দেশের দেশ হতে হলে আমাদেরকে আরো উন্নত হতে হবে। আমাদের সকলেই এখনো শিক্ষিত নয়, অর্থাৎ আমাদের সকলেই এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে না। কিন্তু তাহলে তাদের কি হবে? তারা কি চাকরি করতে পারবে না? তারা কি সারা জীবন বসেই থাকবে? তারা বেকার থাকবে? মাননীয় সভাপতি, আমি আমার দ্বিতীয় যুক্তিটি এখন ব্যাখ্যা করব, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কর্মসংস্থানের ঘাটতির বিষয়টি। মাননীয় সভাপতি, আমি আপনাকে একটি ছোট্ট গল্প বলতে চাই। আমার এক বন্ধু ছিল সাফান, সম্প্রতি ও সপরিবারে জাপানে চলে যায়, কিন্তু আমি কিংবা অন্য কোনো বন্ধুর কিছুই জানতাম না। হঠাৎ একদিন দেখি আমাকে কল দিচ্ছে, বলছে, বন্ধু আমি কোথায় আছি বলতো। আমি বললাম আমি তো জানি না। ও বললো জাপানের হেন্না হোটেলে আছে। আমার সাদা মনে একটা প্রশ্ন আসলো, হেন্না হোটেলটা আসলে কি? তখন ও বললো এই হোটেলটা সম্পূর্ণ রোবট দ্বারা পরিচালিত একটি হোটেল, অর্থাৎ রিসেপশনিস্ট থেকে শুরু করে ওয়েটার সবই রোবট দ্বারা পরিচালিত। তখনই আমি বুঝলাম একটি হোটেলে যদি 100 জন মানুষও কাজ করে তবে তারা সবাই এখন বেকার ছাড়া আর কিছুই নন। মাননীয় সভাপতি, ইলন মাস্ক বর্তমানে প্রথম ট্রিলিয়নিয়ার এবং একমাত্র ট্রিলিয়নিয়ার। তিনিও বলেছিলেন এআই ইজ ফার মোর ডেঞ্জারাস দেন নিউক্স, অর্থাৎ তিনিও মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা পারমাণবিক বোমার থেকেও বেশি ভয়ঙ্কর। মাননীয় সভাপতি, আমি বলতে চাই প্রযুক্তিগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তা হলেও এটি বর্তমানে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। এই বিষয়টির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট ও যুক্তিসঙ্গত। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারকগণকে। ধন্যবাদ পক্ষ দলের বিতার্কিক মোহাম্মদ রাহাদিন ইসলামকে। তোমাদের ছোট্ট করে একটি বিষয় বলি, তোমরা সময়ের যে বিষয়গুলো আছে এটা একটু লক্ষ্য করবে। আমরা এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার পক্ষে যুক্তি রাখার জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহান ইলমা। আজকের এই বিতর্কের মঞ্চে একটি ঘটনা বেশ মনে পড়ছে। এক ছাত্র পরীক্ষায় ফেল করে, পরবর্তীতে বাড়ি ফিরে সে বলে আমার কলমটা বেশ খারাপ ছিল, তাই পরীক্ষাটা ভালো হয়নি। তার বাবা তার কথা শুনে প্রত্যুত্তরে মুচকি হেসে বলে কলমটি বদলানোর আগে প্রথমে বইটি তো খুলে দেখো। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। এরই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রদ্ধেয় প্রতিপক্ষগণকে। সভাপতি মহাশয়, বেকারত্ব কোনো একদিনে জন্ম নেওয়া ঝড় নয়, এটি এমন একটি বৃক্ষ যার শিকড় ছড়িয়ে রয়েছে সমাজ, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গভীরতম স্তরে। তাই সেই বিশাল বৃক্ষের সমস্ত দায় কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা নামক একটি শাখার উপর আপনারা চাপিয়ে দিতে পারেন না। আজকে আমাদের বিতর্কের যে মূল প্রস্তাবটি রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের অন্যতম কারণই হচ্ছে আজকে বেকারত্বের কারণ। মাননীয় সভাপতি, আজকে আমাদের বুঝতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ বলতে কি বুঝছি এবং এই বেকারত্বের সাথে এর সম্পর্কটা কি। মাননীয় সভাপতি, আজকে যখন আমি আমার এই দেশের মাটিতে পা রেখে আমি আজকে বলতে পারি যে আমি আজকে বুঝতে পারি যে আমার দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঠিক কতটুকু এবং তা আমার দেশের মানুষের উপর প্রভাব ঠিক কতটুকু। প্রথমত আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ যেন সেই ছাত্রটির মতো বেকারত্ব নামক বিশাল সমস্যার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নামক কলমটিকেই দোষারোপ করছেন বারংবার, অথচ তাদের দৃষ্টিপাত হচ্ছে না সেই সকল প্রকৃত কারণগুলোর দিকে যেগুলো যুগের পর যুগ ধরে বেকারত্বের আগুনে ঘি ঢেলে আসছে। আমরা আজকে অস্বীকার করছি না কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আমাদের বিশ্বে বা দেশে একটি সংখ্যক মানুষের বেকারত্ব কারণ হয়ে দাঁড়াচ্ছে, তবে একটি সাধারণ কারণ হওয়া এবং একটি অন্যতম কারণ হওয়ার মধ্যে আমরা বিশাল ফারাক দেখতে পাই। আজকের এই বিতর্কের মঞ্চে আমার প্রথম যুক্তিটি হলো আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের এই যে অন্যতম কারণগুলো, আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে অন্যতম কারণগুলো কি কি সেগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে, যেগুলোর উপর আমাদের দৃষ্টি দেওয়া উচিত। প্রথমত, অর্থনৈতিক সংকট ও শিল্প বিনিয়োগের অভাব সম্পর্কে বলছি। একটি দেশের অর্থনীতি হলো কর্মসংস্থানের প্রাণশক্তি। যখন অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ে তখন নতুন ব্যবসা সৃষ্টি হয় না, কারখানা সম্প্রসারিত হয় না,
চাকরির সংকট সম্পৃক্ত হয়, যার ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, আমার পক্ষদলীয় বক্তারা আমাকে একটি প্রশ্ন করে যান। তাদের প্রশ্নটি এরকম ছিল, 30,000 টাকার বেতনের মানুষ যদি চাকরি দিয়ে আমার কাজ করানোর প্রয়োজন হয় এবং তারই সাথে আমার কাছে যদি 24 ঘন্টার বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে, আমি কেন সেই 30,000 টাকা দিয়ে আমি একটা মানুষকেই নিয়োগ করব আমার চাকরির জন্য? মাননীয় সভাপতি, আজকে আমরা এই জায়গাটায় একটা জিনিস বুঝতে পারছি। আমার প্রথমে বুঝতে হবে আমার চাকরির ধরনটা কি এবং আমি ঠিক কোন মাত্রার একজন ব্যবসায়ী। আমার বুঝতে হবে আমার কোম্পানিটি ঠিক কোন মাত্রা আছে। আমি যদি যে কারণে আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি, আমি যদি আমার দেশের প্রেক্ষাপটে বলি, আমাদের দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশটা ঠিক আমাকে বুঝতে হবে। আমাদের দেশে যদি আমি বলি, তাহলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ কিছু ছবি আমাকে হয়তো এডিট করে দিতে পারে বা এই ধরনের কাজ করতে পারে বা ভিডিও সংক্রান্ত কাজ করতে পারে। তবে আজকে যদি আমার দেশের আমি উচ্চ পদস্থ কোম্পানিগুলোর দিক চিন্তা করি, তাদের যদি সাধারণ কোনো লোগো ডিজাইন করা লাগে, তাহলে কিন্তু তারা অবশ্যই একজন মানুষকেই হায়ার করবে। কারণ হচ্ছে একজন মানুষের কাজে যতটুকু স্বচ্ছতা থাকে তা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে না। ধন্যবাদ। এবার আমি পক্ষদলের তৃতীয় বক্তা এবং দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার পক্ষে বক্তব্য রাখার জন্য, রাবেয়া বসরি সাদনা। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা উপযুক্ত তথ্য ও যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে গেছেন। আমি তৃতীয় বক্তা হিসেবে উপযুক্ত যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্বের অন্যতম কারণ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছেন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশ বেকারত্বের অন্যতম কারণ। তারা হয়তো বুঝতে পারছেন না অন্যতম কারণ জিনিসটা কি। অন্যতম কারণ এমন একটি প্রধান বা গুরুত্বপূর্ণ কারণ যা কোনো ঘটনা বা সমস্যা সৃষ্টি বা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, কিন্তু আমরা বেকারত্বকে একমাত্র কারণ বলছি না। আপনারা হয়তো ভুলেই গেছেন অন্যতম কারণ এবং একমাত্র কারণের মধ্যে পার্থক্যটা কি। আমার দলের দুই বক্তা কিছু যুক্তি ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। আমি সর্বশেষ যুক্তিটিকে ব্যাখ্যা করছি। কোম্পানিগুলো খরচ কমানোর জন্য কর্মী হাঁটাই করছে, এটি হলো আমাদের যুক্তি। মাননীয় সভাপতি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এমন অনেক কাজ করছে যা আগে মানুষের দ্বারা সম্পন্ন হতো। বর্তমানে ব্যাংকিং, কাস্টমার সার্ভিস, অনুবাদ, কন্টেন্ট রাইটিং, এমনকি প্রোগ্রামিংয়ের অনেক কাজগুলো এআই দিয়ে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো কম খরচে এআই কাজ করতে পারছে এবং কর্মীদের নিয়োগের প্রয়োজনও কমে যাচ্ছে। এর সরাসরি ফল হলো বেকারত্ব বৃদ্ধি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন এআই নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে, কিন্তু সেই চাকরিগুলো কি সবার জন্য? এআই চাকরির জন্য উচ্চ প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন, যা অধিকাংশ সাধারণ কর্মীর মধ্যেই নেই। ফলে অল্প কিছু ব্যক্তি সুযোগ পেলেও একটি বিপুল সংখ্যক সাধারণ কর্মী তাদের চাকরিগুলো হারাচ্ছেন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং অধিকাংশ লোক গ্রামে বসবাস করে। সেখানে গ্রামের সাধারণ কর্মী কিভাবে সে চাকরিগুলো পাবে? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় সভাপতি, শিল্প বিপ্লবের মতো প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে এআই এর তুলনা করা হয়, কিন্তু এআই এর গতি এত দ্রুত যে মানুষ নিজেকে সেই গতির সঙ্গে মানিয়ে নিতে পারছে না। আজ যে কাজ একজন 10 জন মানুষ করত, সেটি আজ একটি সফটওয়্যার করে দিচ্ছে। এই বাস্তবতা শ্রমবাজারে অনিশ্চয়তা সৃষ্টি করছে, অর্থাৎ আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে। তো বিজ্ঞ প্রতিপক্ষ যদি এআই বেকারত্ব না বাড়ায়, তাহলে প্রতিষ্ঠানগুলো কেন নতুন কর্মী নিয়োগের পরিবর্তে এআই সফটওয়্যার বিনিয়োগ করছে? প্রশ্ন রইল। প্রতিপক্ষ দলের বন্ধুরা দাবি করছেন এআই মানুষের সহকারী মাত্র, কিন্তু বাস্তবতা হলো অনেক প্রতিষ্ঠান এআই সহকারী নয়, বরং বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখন একটি মেশিন 24 ঘন্টা কাজ করতে পারে, ভুল কম করে এবং কম খরচে কাজ সম্পন্ন করতে পারে, তখন মালিকপক্ষ স্বাভাবিকভাবেই তাদের খরচ কমানোর জন্য মানুষের পরিবর্তে প্রযুক্তিকে বেছে নিবে এবং বিপুল হারে কর্মী ছাঁটাই করবে। আপনারা কল সেন্টার বা রোবট নির্ভর রেস্টুরেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। মাননীয় সভাপতি, একজন মানুষের কাজে নির্দিষ্ট সময় আছে, তার ক্লান্তি আছে, অসুস্থতা আছে এবং ছুটির প্রয়োজন হয়, কিন্তু একটি এআই সিস্টেম 24 ঘন্টা সপ্তাহে 7 দিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে কোনো ভুল ছাড়াই।
তো বিজ্ঞ প্রতিপক্ষ, এখন এআই যদি 10 জনের কাজ একাই করতে পারে তাহলে এই 10 জনের কর্মসংস্থানের দায়িত্ব কে নেবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো বলবেন এআই নতুন নতুন কাজের সুযোগ তৈরি করছে, কিন্তু বাস্তবতা হলো এআই যে পরিমাণ নতুন কাজ তৈরি করছে তার থেকে অধিক ধ্বংস করছে। এছাড়াও কাজ হারানো একজন সাধারণ কর্মীর পক্ষে রাতারাতি এআই এক্সপার্ট বা ডাটা সায়েন্টিস্ট হয়ে ওঠা সম্ভব নয়। ফলে স্কিল গ্যাপ অর্থাৎ দক্ষতার শূন্যস্থান বেকারত্বকে স্থায়ী রূপ দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুযায়ী 2025 সালে এআই সম্পর্কিত কারণে প্রায় 50,000 চাকরি হারানোর ঘটনা নথিভুক্ত হচ্ছে। তো বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বলছেন এআই চাকরি সৃষ্টি করছে, তাহলে কেন বিশ্বের বহু প্রতিষ্ঠান এআই ব্যবহারের পর কর্মী ছাঁটাই করছে? আশা করি তার একটি উত্তর দিয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, প্রযুক্তি কখনই মানুষের বিকল্প হতে পারে না। এআই এর বিকাশ কর্পোরেটদের পকেট ভারী করলো, সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। তাই দিনের আলোর মতো এটি স্পষ্ট যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবার আমরা বিপক্ষ দলের দলনেতার বক্তব্য শুনব। আসছেন আব্দুল্লাহ আল মুবিন। মাননীয় সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সকল সুধীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের এই পর্যন্ত আমি যদি সকল বক্তার বক্তব্যের দিকে লক্ষ্য করি, আমরা আমাদের পক্ষদল থেকে অনেক সাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি যে তারা আমাদের আজকে সম্পূর্ণ বিতর্কে একটি যুক্তিকে বারবার বলেছেন, যে যুক্তিটা হচ্ছে আজকে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন চাকরিগুলো আজকে মানুষের পরিবর্তে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা করানো হচ্ছে। এখন আমাদেরকে সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এই যে সেক্টরগুলোতে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো চাকরিগুলো কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, এই সেক্টরগুলো আসলে ঠিক কোন কোন পজিশনে আজকে আমাদের দেশে অনেক বড় প্রভাব ফেলছে। আজকে যদি আমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে সেই জিনিসটার বিকাশ আসলে কতটুকু লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে, এই জিনিসটা অনেক বড় একটা জিনিস কিন্তু আজকে আমাদের বিতর্কে লক্ষ্য করতে হবে। কারণ আজকে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যতই বিকশিত হোক না কেন, আমরা কিন্তু এখনো লক্ষ্য করতে পারছি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে কিন্তু অনেক ত্রুটি থেকে যায়। যেমন আমরা ইমেজ জেনারেটিং থেকে শুরু করে যদি আমরা কোডিং পর্যন্ত দেখে থাকি, আমরা কিন্তু যে চ্যাট জিপিটি, জেমিনাই, এরকম যে ক্লড এআই, এরকম যে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো দেখতে পাচ্ছি, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো কিন্তু একজন মানুষ সরাসরি ব্যবহার করতে পারছে না। কারণ এই কোডিংটা যে রয়েছে বা একটা ইমেজ যে জেনারেট করা হয়, সেই জেনারেটে অনেক ত্রুটি থাকতে পারে। তার জন্য একজন মানুষকে কিন্তু সেই জিনিসটা আবার পরিরক্ষণ করতে হচ্ছে। অর্থাৎ তারা যে বারবার বিকাশের কথাটা বলে গেল, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিকাশটা আসলে কতটুকু? আমরা কি একদম আত্মনির্ভর ছাড়া, মানে আমি কি একদম এআই এর উপরে এতটা নির্ভরশীল হতে পারি যে আমরা এই ত্রুটিগুলো একদম আমাদের এই ত্রুটির দিকে লক্ষ্য করতে হবে না? এই কথাটার উত্তর যদি দিই, আমাদের দেশে কিন্তু এআই এখনো এতটা বিকশিত হয় নাই যে আমরা অন্য প্রথম বিশ্বের দেশগুলোর মতো আমরা একদম পুরো এআই এর উপরে বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভর করতে পারি। তাই আমাকে সবার প্রথমে বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আমি এই জিনিসটা মানছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আজকে অনেক চাকরি হচ্ছে মানুষের পরিবর্তে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য করা হচ্ছে। কিন্তু আমাকে দেখতে হবে যে এই চাকরিগুলো আজকে আমাদের বিশ্বে কিরকম প্রভাব রাখছে। আজকে এই চাকরিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এআই দ্বারা পরিবর্তিত চাকরিগুলোর মধ্যে থাকতে পারে ডাটা এন্ট্রি, সিম্পল ইমেজ জেনারেটিং, সিম্পল কোডিং, এছাড়া থাকতে পারে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশে প্রযুক্তিগত সেই নির্ভরতা কি আছে? আমরা যে বিদেশের কথা বলছি, তারা মনে করছে যে আজকে বড় বড় কোম্পানিগুলো যে এআই ব্যবহার করছে তার জন্য সম্ভবত কোনো প্রকারই হচ্ছে অর্থ প্রয়োজন হচ্ছে না। কিন্তু আমরা যদি বিদেশে এনভিডিয়া, দেন হচ্ছে যে বড় বড় আসুসের মতো যে বড় বড় কোম্পানিগুলো দেখি, যারা তাদের হচ্ছে এআই কম্পিউটিং ব্যবহার করছে, তাদের কিন্তু প্রত্যেক বছর প্রায় $40 বিলিয়ন উপর একটা অর্থ খরচ করতে হচ্ছে এই সকল এআই কম্পিউটিং সেন্টারগুলো ব্যবহার করার জন্য। একই জিনিস আমরা দেখতে পাই, যেমন গত বছর আমাদের যে র্যাম মার্কেটে অনেক বড় একটা শর্টেজ দেখা গিয়েছিল, কারণ এই কোম্পানিগুলো এই র্যামের মাধ্যমে হচ্ছে নতুন এআই কম্পিউটিং ডাটা সেন্টারগুলো তৈরি করছিল। এখন আমার কাছে একটা বড় প্রশ্ন যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে কি সামর্থ্য আছে যে এত ভালো ভালো এআই কম্পিউটিং ডাটা সেন্টারগুলো তৈরি করতে? এবং আমাদের দেশে যখন ওই কম্পিউটার সেন্টারগুলো তৈরি করা হবে, তখন কি আসলে ওই জিনিসটা এতটাই স্বল্প হবে যে মূল্যটা এতই স্বল্প হবে যে একজন সাধারণ মানুষের কাছ থেকে যেমন আমি ওই কাজটা সরাসরি করতে পারছি, তেমন ওই এআই সেন্টারের ব্যবহার
থেকে আমি এই কাজটা করতে পারবো। দ্বিতীয়ত আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আজকে যেমন ঠিকই এআই এর কারণে চাকরি যাচ্ছে, যে ঠিকই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরিগুলো চলে যাচ্ছে। যেমন আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা তথ্য অনুযায়ী দেখতে পারি যে আজকে বিশ্বে 2030 সাল পর্যন্ত প্রায় 92 মিলিয়ন চাকরি এআই দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু একই সাথে প্রায় 152 মিলিয়ন নতুন চাকরির উদ্ভব হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রায় 85% নতুন চাকরির উদ্ভব হবে। এখন আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা কিন্তু একটা জিনিস বলে গিয়েছিলেন যে আমরা যেমন হচ্ছে এআই যেমন হচ্ছে চাকরিগুলো আসলে মানুষের কাছ থেকে সরাসরি কেড়ে নিচ্ছে না, অথচ চাকরির ধরনগুলোকে পরিবর্তন করছে। এখন আমরা যেমন বললেন যে আমার প্রতিপক্ষ যে আজকে যে আমাদের এআই শিখতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে, এআই এর জন্য কিন্তু সাধারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কিন্তু আমরা এআই কে অনেক সেই লেভেলে ব্যবহার করতে পারবো, যার কারণে একজন সাধারণ মানুষের কর্মসংস্থান করতে পারবে। এই বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এবার চলে আসব যুক্তি খণ্ডন পর্বে। আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডন করার জন্য। আসছেন রাবেয়া বসরি সাদনা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে দ্বিতীয়বার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার এআই নতুন চাকরি সৃষ্টির কথা বলছেন, কিন্তু চাকরি হারানো লক্ষ লক্ষ সাধারণ মানুষের তুলনায় সেই নতুন চাকরির সংখ্যা কত, এই বিষয়ে আমাদের দলের দ্বিতীয় বক্তায় একটি সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন। আশা করি আপনারাও আপনাদেরটা দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা বললেন স্পেস এক্স ভুল করে, কিন্তু স্পেস এক্স থেকেই স্যাটেলাইট বা মঙ্গল গ্রহের রোবট পাঠানো হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশ স্যাটেলাইট 1, এটাও স্পেস এক্স থেকেই হয়। এখন এখানে যদি ভুল হয় তাহলে আমরা কিন্তু টেলিভিশন দেখতে পারবো না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেলেন যে বর্তমানে চ্যাটজিপিটি, মেডজার্নি, কোপাইলটের মতো বিভিন্ন কোডিং বিভিন্ন বিষয় নিয়ে, তো আমরা বলতে চাই বর্তমানে চ্যাটজিপিটি, মেডজার্নি বা কোপাইলটের মতো এআই যখন কোডিং, লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি চুক্তিপত্রের খসড়াও তৈরি করে নিচ্ছে, ফলে উচ্চশিক্ষিত পেশাজীবীদের একটি বড় অংশ তারা তাদের কাজ হারাচ্ছেন। এখানে যদি 100 জন মানুষ তাদের চাকরি হারায় এবং সেখানে অধিক দক্ষ মানুষ 50 জন চাকরি পায়, তাহলে বাকি 50 জন মানুষ কিন্তু বেকার রয়েই গেল। বর্তমানে রকমারি, দারাজ, ফুড পান্ডা ইত্যাদি ই কমার্স দেখলেই কিন্তু আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেলেন যে এআই নতুন চাকরি সৃষ্টি করছে। এআই নতুন চাকরি সৃষ্টি করছে, কিন্তু কার জন্য? একজন ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি গেল আর এআই ইঞ্জিনিয়ারের চাকরি তৈরি হলো, দুজন কি একই ব্যক্তি? আশা করি না। প্রতিপক্ষ দলের বন্ধুরা আরো বললেন এআই উৎপাদনশীলতা বাড়ায়। উৎপাদনশীলতা বাড়ানো মানে যে কর্মসংস্থান বাড়া তা নয়। একটি কারখানা যদি আগে 100 জন চলতো আর এখন 20 জনে চলে, উৎপাদন বাড়লেও 80 জন কিন্তু বেকারই থাকবে। আরো বললেন এআই অর্থনীতিকে শক্তিশালী করে। জিপিটি বাড়া আর চাকরি বাড়া এক জিনিস নয়। ধনী আরো ধনী হতে পারে, কিন্তু শ্রমিক চাকরি হারাতে পারবে। পরিশেষে বলতে চাই এআই ব্যবহার করা এবং এআই বেকারত্ব বাড়াতে পারে, এই দুটি বিষয়ের মধ্যে কোনো বিরোধ নেই। তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশই বর্তমানে বেকারত্ব সৃষ্টির অন্যতম কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। এবার বিপক্ষ দলের দলনেতাকে আহ্বান জানাচ্ছি তার এই যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। আব্দুল্লাহ মুবিন। ধন্যবাদ মাননীয় সভাপতি, এই মঞ্চে আমাকে পুনরায় আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। সবার প্রথমে যদি আমি আমার প্রতিপক্ষ দলের একটা অনেক সাধারণ যুক্তি, যেটা তারা অনেকবার বলে গিয়েছেন, সেটা যদি আমি যুক্তি খণ্ডন করার চেষ্টা করি। তারা একটা প্রশ্ন করেছিলেন যে আজকে যে বাংলাদেশের যে প্রত্যন্ত গ্রামের একজন মানুষ আছে, সে যে চাকরি পাচ্ছে না, সেই মানুষটা এত দক্ষতা অর্জন করে কিভাবে চাকরি পাবে? তার জন্য আমি একটা কথা বলবো যে এখানে একটা সত্য জিনিসটা হচ্ছে, এই প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো আজকে চাকরি পাচ্ছে না, যদি বর্তমান বাংলাদেশ এভাবে চলতে থাকে তারা আসলে কোনোদিন চাকরি পাবে না। কিন্তু এর জন্য আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার দোষ না, এর জন্য দোষ হচ্ছে বাংলাদেশ বা এরকম দেশগুলো আজকে যথার্থ প্রশিক্ষণের অভাব। দ্বিতীয়ত, এখানে আজকে আমাদের সমস্যা আছে শিক্ষা ব্যবস্থায়। যেমন আমরা বাংলাদেশ ট্রাইব্যুনালের একটা জরিপ হিসাবে দেখতে পারি যে আজকে আমাদের দেশে প্রায় 10 লক্ষ শিক্ষার্থী এসএসসি বা সমাপনী পরীক্ষা দিচ্ছে, কিন্তু অন্যদিকে আজকে এইচএসসি বা উক্ত মানের সমাপনী পরীক্ষার ক্ষেত্রে মাত্র 2 লাখ শিক্ষার্থী
শিক্ষার্থী অর্জন করছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা আরো কমে যাচ্ছে। অর্থাৎ কি বলতে পারছি আমরা, তারা যে দক্ষতা অর্জন করবে শুধুমাত্র এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তাদের যে দক্ষতাটা এটা দাম পাচ্ছে না। একই সময় আমি এই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে যে বহুমুখী কর্মসংস্থানের অভাব, সেই অভাবটার কারণে কিন্তু আজকে অনেক মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতিটা আছে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক সংকীর্ণ মনে একটা পরিবেশ তৈরি হয়। কিভাবে? যেমন আমরা দেখতে পারি কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে চাকরি করে, এই ক্ষেত্রে যে মানুষটা অ্যাকাউন্টিক্স পড়েছে সেই মানুষটা কিন্তু চাকরি পাচ্ছে না। এখন এই ক্ষেত্রে কি কৃত্রিম বুদ্ধিমত্তার দোষ রয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে প্রথমত আমাদের দেশে যে চাকরিতে কর্মসংস্থানের যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম আজকে হচ্ছে সকল মানুষকে সঠিকভাবে চাকরি প্রদান করতে পারছে না। দ্বিতীয়ত আজকে যে এই মানুষটা আছে বহুমুখী আজকে শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষা পাচ্ছে না, সেই মানুষটা যখন এরকম চাকরি হ্রাসের কারণে বা এরকম প্রযুক্তির পরিবর্তনের কারণে কিন্তু নতুন কর্মক্ষেত্রে যুক্ত দিতে পারছে না। এরকম একইভাবে যে প্রযুক্তির কারণে, প্রযুক্তি পরিবর্তনের কারণে একজন মানুষ চাকরি পাচ্ছে না, এর কারণে প্রধান দোষটা হচ্ছে একটা দেশের দক্ষতা ও প্রশিক্ষণের অভাব। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের যে বিতর্কের যে আনুষ্ঠানিক পর্বগুলো আমরা শেষ করেছি। আজকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন তাদেরকে পরবর্তীতে যেন তাদের বিতর্ক আরো প্রাণবন্ত করতে পারে বিচারক মণ্ডলী থেকে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমার ধারণা আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তার আইডিয়াটা নিয়ে অনেক ভুল কনসেপশন আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যে শুধুমাত্র চ্যাট জিপিটি, জেমিনি এআই ব্যাপারটা এরকম না। কৃত্রিম বুদ্ধিমত্তার এখনকার পর্যায়ে দাঁড়ায় লেয়ারটা অনেক বেশি। শুধুমাত্র আমরা কোথাও প্রম্পট লিখছি এবং সেই অনুযায়ী আমরা কোড করতেছি, ব্যাপারটা এর মধ্যে সীমাবদ্ধ না। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে একটা কার্য সম্পন্ন করার যে প্রত্যেকটা ধাপ আছে, সেই প্রত্যেকটা ধাপই তাদেরকে কোনো না কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা নেওয়া হচ্ছে। সো এই যে ওয়েতে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রত্যেকটা প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করতেছি, এই প্রত্যেকটা প্রসেসে আসলে কতজন মানুষের চাকরি যাচ্ছে এবং কতজন মানুষ নতুন করে মডিফাইড একটা জব পাচ্ছে, এইটা হচ্ছে আসলে বিতর্কের ক্লাসের জায়গা। সো যখন আপনারা এরকম একটা আলোচনা করতেছেন যে হ্যাঁ আমার এত % চাকরি চলে যাচ্ছে, আপনাকে এভাবে আলোচনা করে বোঝাতে হবে যে এই ক্ষেত্রে মানুষগুলো, যেমন একটা আলোচনা আসছিল যে যারা বিভিন্ন লেভেলের জব করে, হয়তো বা হায়ার লেভেল যারা উচ্চতর দক্ষতা, তারা হয়তো বা নতুন কিছু মডিফাই করতে পারে, কিন্তু যারা হচ্ছে বেসিক্যালি ধরে নেওয়া যায় যে কায়িক শ্রম যেটাকে আমরা বলি, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল লেবার বলি না, ফিজিক্যাল লেবার বলি, এই ফিজিক্যাল লেবার করা মানুষগুলোর কাজগুলোকে আসলে রিপ্লেস হচ্ছে কিনা এবং তাদের জন্য আসলে অল্টারনেটিভ কি হতে পারে, এইটা একটা ডিসকাশনের জায়গা। এবং আপনাদের ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য যে যে জবগুলো তৈরি হচ্ছে বা যে জবগুলো নতুন করে আসতেছে, সেই জবগুলো কি আসলে সব শ্রেণীর মানুষের পারপাস সার্ভ করতেছে কিনা, সব শ্রেণীর মানুষকে সেটাকে গুরুত্ব দিচ্ছে কিনা এবং তাদের সেই এক্সিকিউট করার ক্ষমতা আছে কিনা। সো আমার কাছে মনে হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্রড অ্যাসপেক্টগুলো, ব্রড লেয়ারগুলো আপনাদের আরেকটু যদি আলোচনায় আনতেন, তাহলে বিতর্কটাকে আমরা বেশি স্ট্রাকচার করতে পারতাম। রাদার আমার কাছে মনে হয়ে গেছে যে আপনারা অনেক বেশি পরিমাণে ডেটা নির্ভর হয়েছেন। ডেটা বলা ভালো যে আপনি অমুক প্রতিবেদন থেকে এই তথ্য দিচ্ছেন, অমুক প্রতিবেদন থেকে আইডিয়া দিচ্ছেন, কিন্তু সেটা আপনার লজিককে সাপোর্ট করতেছে, সেটা হওয়া জরুরি। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে একটা বড় অংশ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, আমি এটাও বুঝতে পারতেছি যে নতুন কর্মসংস্থান তৈরির কিছু রূপরেখা আপনারা বলতেছেন ডেটার মাধ্যমে, কিন্তু সেইটা কিভাবে জনগণ বা মানুষকে সার্ভ করে সেই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছিল যে বিতর্ক হিসেবে সেই জায়গাটা মিসিং ছিল। সো এরপরে ডিবেট করার সময় এটা মাথায় রাখবেন যে শুধুমাত্র ইনফরমেশন ডাম্প করলে হবে না, ইনফরমেশনগুলোকে রিলেট করতে হবে, ইনফরমেশনগুলোকে কনসাসলি আর্গুমেন্টের সাথে সাবস্টেনশিয়েট করতে হবে। যখন আপনি এটা করতে পারবেন তখন দেখবেন যে আপনার লজিক্যাল ফ্যালাসিগুলো কমে যাচ্ছে, আর্গুমেন্টেশনটা স্ট্রঙ্গার হচ্ছে। দুই দলকে শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীকে। আরেকজন বিচারকের বক্তব্য শুনবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দুই পক্ষের বিতর্ক
ছিল মোটামুটি পক্ষের কেউই দলীয় অবস্থানের জায়গাটা পরিষ্কার করে যাননি। এটা যদি একটু পরিষ্কার করে দিয়ে যেতেন, যেমন বিপক্ষ দল এসে যুক্তি খণ্ডনে দলীয় অবস্থানের জায়গায় উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে হ্যাঁ, ল্যাক অফ ট্রেনিং, এডুকেশন, দেন হচ্ছে গিয়ে সিস্টেম লকের কারণে আমরা হচ্ছে গিয়ে এই পরিস্থিতিতে পড়তেছি। কিন্তু যখন আপনি পক্ষ দল থেকে আপনার দলীয় অবস্থানের জায়গাটা ঠিক করে দিয়ে যান এবং বিপক্ষ দলের প্রথম বক্তা এসে দলীয় অবস্থানটা ঠিক করে যান এবং ক্ষেত্রগুলোকে বিশ্লেষণ করে যান, আমাদের বিচারকদের জন্য জাজমেন্টটা খুব সহজ হয়ে যায়। সুতরাং এর পরবর্তী বিতর্কে খেয়াল রাখবেন দলীয় অবস্থানের জায়গাটা যেন অবশ্যই আপনারা নিশ্চিত করে যেতে পারেন। সকলকে শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দ্বিতীয় বিচারক যে কথাটা বললেন, আসলে আমরা এই বিতর্ক করতে আসছি, আমাদের প্রস্তুতিটা মনে হয় একটু ঘাটতি রয়েছে। এই প্রস্তুতি আসলে কেন জানি না, কারণ আমরা যখন কোনো কাজ করব আমাদের লক্ষ্যভিত্তিক প্রস্তুতি দরকার। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই প্রস্তুতির ঘাটতি রয়েছে। তা আশা করি আমরা ভবিষ্যতে এই দিকে দৃষ্টি রাখব। ধন্যবাদ। আমরা এবার রেজাল্ট পেয়ে গেছি। আমাদের বিজয়ী দল পক্ষদলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হাততালি দিয়ে তাদেরকে শুভাশীষ জানাই। এবার বলছি শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা আব্দুল আল মুবিনকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দুই দলকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। সকলকে আবারও বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।